হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি ডেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। কাঞ্চিপুরমে আজ আমাদের সেকেন্ড ডে। আজকেই আমাদের মহাবলীপুরম যাওয়ার কথা কাঞ্চিপুরম থেকে। তো ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি পায়ে হেঁটেই কাচাবেশ্বর মন্দিরে, যেটা আমাদের হোটেল থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স, এই 3-4 মিনিট মতো হাঁটা। তো চলে এসেছি আমরা এখন মন্দিরের সামনে। মন্দিরের ঠিক সামনেটা এরকম কয়েকটা ছোট ছোট ফুলের দোকান আর প্রকাণ্ড দুটো হাতি গেটের মুখে। আর ওই যে দূরে ধোঁয়া দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি বাজি ফাটাচ্ছে। এত ভোরবেলাতেও এখানে প্রচুর বাজি ফাটছিল, কারণ আমরা দিওয়ালির সময় গেছিলাম। তো এখন বাইরে জুতোটা খুলে আমরা ভেতরে ঢুকছি। মন্দিরে ঢোকার মুখে ওরকম পুজোর কিছু সামগ্রী বিক্রি হচ্ছে। মন্দিরের পরিবেশটা দেখুন, বড় সামনে একটা চাতাল আর ভীষণ শান্ত পরিবেশ। সব একদম ভোরবেলা গেছিলাম, তাই জন্য একটু হালকা মেঘলাও করে আছে, রোদ সেভাবে ওঠেনি। ঠিক মাঝখানে একটা জলাশয় আর তার চারপাশে নন্দীর মূর্তি রাখা, পুরো চারপাশে গোল করে প্রচুর নন্দীর মূর্তি। এখানে মনে হয় পুজোর আগে পুজোর কোনো কাজেই জলটাকে ব্যবহার করা হয়। তো মন্দিরের সম্পর্কে কিছু কথা বলে নিই। এই কাচাবেশ্বর মন্দির, এখানকার মূল দেবতা হচ্ছে শিব ঠাকুর, মানে কাচাবেশ্বর। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণু এই স্থানে কচ্ছপ রূপে শিবের উপাসনা করে দিব্য অমৃত লাভ করেন, যার ফলে স্থানটি কাচপাড়ুর নামেও পরিচিত হয়। মন্দিরের টাইমিং হচ্ছে ভোর 5টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 5টা থেকে রাত 8টা অবধি। এই মন্দিরটি অনেকটাই ভোরবেলা খোলে। আগের মন্দিরগুলোর টাইম অলমোস্ট সেমই ছিল। মন্দিরে ঢোকার মুখে অনেক পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছিল। ওই পাখিগুলো হচ্ছে টিয়া। মন্দিরের ওপর প্রচুর টিয়া পাখির বাসা। আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। ঢুকেই যেটা প্রথম চোখে পড়লো, দারুণ সুন্দর করে বানানো কিছু মান্ডালা। আর এই ডান দিকে একটা শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ, তাকে সুন্দর করে ধুতি পরানো রয়েছে। মন্দিরটা এখন অনেকটাই ফাঁকা ফাঁকা। যারা নিত্য পূজা করতে আসেন তারাই ভোরবেলা এসছেন পুজো করতে। আর মন্দিরে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। পুরোনো আমলের এই পাথর খোদাই করে অসাধারণ কিছু কাজ। আর মন্দিরে মূল যে প্রবেশদ্বার, মন্দিরে ঢোকার পরে তার সামনে দুটো বিষ্ণু মূর্তি। প্রতিদিন কাঁচা পরিচ্ছন্ন ধুতি পরানো হয় এখানে মূর্তিগুলোকে। এখন আমরা চলে এসেছি মন্দিরের একদম ভেতরে। এটা মন্দিরের দেওয়াল। প্রচুর ধুতি রাখা রয়েছে সারি সারি। এগুলো ঠাকুরকে প্রতিদিন চেঞ্জ করে পরিয়ে দেওয়া হয়। আমরা এবার মন্দিরের কিছুটা ব্যাক সাইডে চলে এসেছি। মন্দিরটা বিশাল বড়। এখানে দেখা যাচ্ছে প্রচুর দেবদেবীর, আমাদের পৌরাণিক দেবদেবীর মূর্তি। কোনো দেবদেবী বাকি নেই এখানে। সকালবেলা সবাইকে মাথায় এরকম করে ওরা ফুল নিবেদন করে। মন্দিরের এক পাশে এরকম মূর্তির মাথায় ফুল নিবেদন করা, আরেক পাশে দেওয়ালের মধ্যেই আলাদা আলাদা ঘর করে বিভিন্ন দেবদেবীর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, সেখানেও পুজো হচ্ছে। আর এই দিকটাতে হচ্ছে বিভিন্ন শিবলিঙ্গ, কোনোটা 108, কোনোটা 1008, বিভিন্ন ধরনের শিবলিঙ্গ রয়েছে এবং নিত্য পুজো হয় এখানে ভগবানের। আমরা আরেকটু পিছন দিকে যাচ্ছি।
আর এখন চলে এসছে একদম পিছন দিকটা, পুরো মন্দিরে চারপাশটা পুরো গোল করে দেখাচ্ছি আমি আপনাদের। ভীষণই প্রাচীন এক মন্দির, মন্দিরের ভেতরে দেওয়ালগুলো দেখলেই বোঝা যায়, আর পিলারগুলো দেখলে। এখানে অনেকেই ঘিয়ের প্রদীপ জ্বালছে, আমিও বাইরে থেকে একটি নিয়ে এসেছিলাম প্রদীপ, তো সেটা আমি জ্বাললাম এখানে। এখন আমরা আবার মন্দিরের বাইরে চলে এসেছি। মন্দিরের ঠিক সামনেটাই নন্দী বসে রয়েছে প্রহরী হিসেবে। এবার চলে যাচ্ছি আমরা মেন মন্দির চত্বরের আবার পেছন দিকে। এখানে এসে যে অবাক করা দৃশ্যটা চোখে পড়লো, সারি সারি মূর্তি একটা বেদির ওপর রাখা, এবং প্রত্যেকটা মূর্তিতে সর্পদেবতার ছবি। আর মূর্তিগুলোর অনেকগুলোতেই দেখছিলাম যে হলুদ সিঁদুর, লাল সিঁদুর, মাথায় ফুল দেওয়া, তার মানে এরা এখানে নিত্য পুজো করে আর বিশ্বাসও করে। তো অনেককে দেখছি ওখানে ভোগও দিতে, বাড়ি থেকে রান্না করে এনেছে, সেইটা ঠাকুরকে নিবেদন করে তারপর সবাইকে বিলি করছে। কিছুজন ওই যে দেখুন গাছতলায় বসে রয়েছে। তো এই মন্দির দর্শনের পরেই আমরা যাব চিত্রগুপ্ত স্বামী মন্দিরে। এই মন্দিরটা নবম শতাব্দীতে নির্মিত হয়। ভগবান চিত্রগুপ্তকে উৎসর্গ করা হয়, যিনি পাপ পুণ্যের হিসেব করেন। টাইমিং ভোর 7টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে 8:30। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তবে সকালবেলা এখন বাজে 10টা বাজেনি, 9:55। বেরিয়ে পড়ে আমরা যাচ্ছি মহাবলীপুরমের দিকে। বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু কম, ঝিরঝির করে হচ্ছে, কিন্তু রাস্তাঘাট একটু প্যাচপ্যাচে হয়ে আছে। তো যাওয়ার পথে আমরা একবার ওই কাঞ্চিকুড়িটা দেখে নেবো, কালকে যেহেতু হয়নি দেখা। আর যাওয়ার পথে এখানে দু একটা যদি কিছু বাকি থেকে থাকে সেটা দেখে মহাবলীপুরম এখন 2 ঘন্টার মতো লাগবে। বৃষ্টির মধ্যেও কোনো পুজো রীতি চলছে, তো রাস্তায় বেরিয়েছে এরা সবাই ছাতা নিয়ে। তো কাঞ্চিকুড়িলে এসে প্রথমে টিকিট কাটলাম পার হেড 20 টাকা করে। আর এখানে ভেতরে ভিডিওগ্রাফি তো অ্যালাউ ছিল না, তবু একদম ঢোকার পরে আমরা যেহেতু জানতাম না, কিছুটা ভিডিও করেছিলাম, সেটাই দেখাচ্ছি। ছবি তোলা অ্যালাউ, কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ না। কাঞ্চিকুড়ির মধ্যে এখন সংরক্ষণ করে রাখা আছে জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কাঞ্চিপুরমের একদম প্রথম দিকে মানুষ যেভাবে থাকতো, তারা ঐতিহ্য, তাদের সংস্কৃতিকে যেভাবে ধরে রেখেছে, সেই জিনিসপত্রগুলোই রাখা আছে। তাদের দেব দেবী, তাদের রান্নার বাসনপত্র, তাদের লাইফস্টাইল, ঘর বাড়ি, সব কিছুই আছে এখানে। কথা বলতে বলতে কাঞ্চিকুড়িল দেখা আমাদের কমপ্লিট। আমরা এখন বেরিয়ে পড়েছি, উদ্দেশ্য মহাবলীপুরম। জার্নিটা ভীষণ সুন্দর ছিল, আমার এখনও মনে আছে এতগুলো মাস বাদেও। সেদিন অতটাও রোদ ছিল না, প্রথমেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে, মাঝে মাঝে একটু রোদ উঠছিল, আবার মাঝে মাঝে মেঘলা হচ্ছিল। ওয়েদার ভীষণ ভালো ছিল, আমরা দুজনে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তো আমাদের এই পুরো যাত্রাপথে খরচ পড়েছিল অটোতে 2300 টাকা। তো হোটেলে নেমে লোকেশ ভাইয়ের একটা ফটো আমরা নিয়ে নিয়েছিলাম। তো আমরা এখন মহাবলীপুরম পৌঁছে গেছি। মহাবলীপুরমের বাস স্ট্যান্ডের কাছেই আমরা একটা ঘর নিয়েছি। তো ওরা আমাদের ঘর অ্যালট করে দিয়েছে, আমরা আমাদের ঘরে যাচ্ছি এখন। ঘরের দিকে যেতে যেতে কয়েকটা কথা বলে নিই। এই মহাবলীপুরমে যদি থাকবেন ভাবেন, তাহলে বেছে নিন বাস স্ট্যান্ড এলাকা। এখানে প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে, তেমনি আবার কস্টলি হোটেলও আছে। আর নয়তো চলে যেতে হবে পাশের লেন ওটাভারি স্ট্রিটে, সেখানেও প্রচুর হোটেল পাবেন। তো আমরা ছিলাম একদম বাস স্ট্যান্ডের কাছেই, কিসরি রেসিডেন্সিতে। আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এই প্রথম ঘরটাই আমাদের বাঁহাতে। ঘরটা ঢোকার মুখটা দেখুন একদম অন্যরকম। আর ভেতরটাতে ঢুকে একটু অবাকই হয়ে গেলাম, ঘরটার বাকি 5টা হোটেলের রুমের মতো নয়, একটু অন্যরকম।
সেই পুরোনো আমলের ঘড়ি। দেওয়ালে দেখুন দুপাশে দুটো সুন্দর হাতে আঁকা ছবি। পুরোনো দিনের ঝাড়বাতি ঘরটার মধ্যে। জানলাগুলোয় প্রত্যেকটাতেই নেট লাগানো আছে। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ করব বলে। চারপাশটা একটু দেখাই। আমাদের হোটেলের অপোজিটেই ছিল মামাল্লা হেরিটেজ। আর এখানে প্রচুর দোকান, জামা কাপড়, তারপরে হ্যান্ডিক্রাফটের জিনিস, প্রচুর জিনিসপত্রের দোকান। যেহেতু দুপুরবেলা অনেক দোকানই এখন বন্ধ দেখছি। এই জায়গাটা বেশ জমজমাট। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে একটু এগিয়ে যাচ্ছি, দেখি কোথায় ভালো খাবার দোকান আছে। আর লাঞ্চ করার আগে আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে একটা স্কুটি ভাড়া নিতে হবে। হোটেল থেকে জাস্ট কিছুটা এগিয়ে এসেই ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়, দেখি কি বলে। দোকান খোলা আছে বললো। তো স্কুটিটা নিয়ে আমরা একেবারে খাওয়া দাওয়া সেরে তারপর আবার একটু হোটেল রুমে গিয়ে রেস্ট করে আবার বেরিয়ে পড়ি। সঙ্গে থাকি। হামানদিস্তা না, এগুলো সব বিভিন্ন রকম শেপের হামানদিস্তা। কি বড় বড় হামান আর দিস্তাগুলো। এখানে সবই কালো কালো মূর্তি, বুদ্ধ আর গণেশ, শিব পার্বতী সব কিছুই আছে। শুধু মূর্তি। রাস্তা দিয়ে যেতে যেতে যেটা সব থেকে বেশি চোখে পড়ছে, চারদিকে শুধু পাথর কেটে মূর্তি বানানো, বিভিন্ন মূর্তির দোকান। আর এরকম অসম্ভব সুন্দর বিভিন্ন মূর্তি, আমাদের পৌরাণিক দেবদেবীদের মূর্তি। এখানে আবার একটা কুমিরও আছে। আমার মনে হয় মৎস্য অবতার, কুর্ম অবতার, এইগুলো এগুলো সব পাথর কেটেই মাছগুলো। সামান্য বৃষ্টি হয়েছে তাই জন্য এত জল চারদিকে ফাটাচ্ছে, শব্দবাজি এখানে প্রচুর। রাস্তায় দেখুন পুরো ভরে আছে রাস্তা, রাস্তা পুরো ভরে আছে। এখানে এত বাজি ফাটানো হয়। এখানে দেখাচ্ছি যে প্রচুর হোটেল, গেস্ট হাউস এখানে আছে। কম দামেই পাওয়া যাবে। ঘর সারা বছরই অ্যাভেলেবেল থাকে মোটামুটি, খুব একটা রাশ কখনোই হয় না। এটা দিওয়ালির টাইমে আমরা এসেছি, আজকে দিওয়ালি, তাও হোটেলগুলোতে প্রচুর ঘর অ্যাভেলেবেল আছে। আর রিজনেবল রেটে একটু বার্গেন করে নিলে আরও কমে পেয়ে যাবেন। এইটা আমরা আছি হচ্ছে মহাবলীপুরমে বাস স্ট্যান্ডের কাছে। মহাবলীপুরমে বাস স্ট্যান্ড, এখান থেকে হাঁটা পথে 5 থেকে 6 মিনিট, আর বিচ হেঁটে গেলে 4 মিনিট। আর মার্কেট তো দেখাচ্ছি। অটো সার্ভিসও আছে, চাইলে এখানে এসে স্কুটিও নিয়ে নিতে পারেন। তো আমরা চলে এসেছি, যার সাথে কথা বলেছিলাম ফোনে। আমরা অনলাইন থেকে একটা নাম্বার পেয়েছিলাম এই রমন বাইক কার সেন্টারে, তো সেখানে এলাম।
এগ ফ্রাইড রাইস আর এটা প্রন বাটার মশলা। তো খাবার ওরা সার্ভ করে দিয়েছে, আমরা দেরি না করে এবার খাবো, ভীষণ খিদে পেয়েছে। চল হ্যাঁ আমরা এখন আছি মুন রক্স রেস্টুরেন্টের জাস্ট অপোজিটে। জুস পাওয়া যায়, ফ্রেশ জুস, কোল্ড কফি, আরও অনেক কিছু পাওয়া যায়। আমরা দুটো জুস অর্ডার দিয়েছি, মুসাম্বি জুস পার গ্লাস 50 করে পড়ছে। আর অপোজিটেই মুন রক্স রেস্টুরেন্ট, যেখান থেকে লাঞ্চটা সারলাম। সেখানে খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি খুব একটা ভালো লাগেনি, কোয়ান্টিটি ভীষণই কম, কিন্তু খাবার দাবার প্রচুর কস্টলি ছিল। আমরা এখন যেখানে বসে রয়েছি ওই জুস খাবার জন্য, তো এখানে এসে আরেকজনের সাথে আলাপ হয়ে গেল, ইকবাল ভাই। তো উনি বলছেন যে আমার কথা শুনে আর কি এলো, আমি ভিডিও বানাচ্ছিলাম, জিজ্ঞেস করলো কোথা থেকে এসছি। মুসাম্বির জুসও দিয়ে গেছে, উনি আবার আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করে দিলেন। আমি দেখাই জুসগুলো। দুটো মুসাম্বি জুস এখানে খুব রিজনেবল প্রাইসেই দিচ্ছে, অনেকটা বড় গ্লাসে। এই যে অপোজিটেই রেস্টুরেন্টটা ছিল। এই জুসের দোকানে এসে আরেকটা ভালো লাগার কারণ হলো যে ভদ্রলোকটা কথা বলছেন উনি বাঙালি, বাংলা ভাষায় কথা বলতে দেখি উনি মেনলি এগিয়ে এলেন, আমাদের সাথে কিছুক্ষণ গল্প করলেন। আমরা যেখান থেকে বাইকটা রেন্টে নিয়েছিলাম 400 টাকা পার ডে রেন্ট পড়েছিল। আমি তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে। মহাবলীপুরমে অ্যাকচুয়ালি দর্শনীয় যে স্থানগুলো রয়েছে ট্যুরিস্ট স্পট সবগুলোই কাছাকাছি, তাই লোকাল সাইট সিন করার জন্য স্কুটি রেন্ট নেওয়াই বেস্ট। আর রেন্ট একবার ফোন করেই আমরা করে নিয়েছিলাম, তো পুরো হোটেল অবধি ওরা পৌঁছে দিয়েছিল। তারপরে আমাদের যেরকম আগে গোয়াতেও দেখিয়েছি যে একটা আইডি কার্ড জমা রাখতে হয়, তারপরে যেদিন ফেরত দিয়ে দেবেন স্কুটি সেদিন আবার কার্ডটা নিয়ে নিতে হবে। তো আমরা চলে এসেছি এখন শোর টেম্পেলে। এখানে গাড়িটা পার্ক করে ভেতরে ঢুকবো। বাস স্ট্যান্ড থেকে স্কুটি করে আমাদের শোর টেম্পেল লেগেছিল 10 মিনিট মতো। স্কুটি রেখে শোর টেম্পেলের দিকে এগোতে এগোতে কয়েকটা কথা বলে নিই। পল্লব সাম্রাজ্যের সময়কালীন রাজ্যের দুটি বড় বন্দর শহরের মধ্যে একটি ছিল মহাবলীপুরম। তৎকালীন পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের আরেক নাম ছিল মহাবলী, তার নাম অনুসারেই শহরের নাম মহাবলীপুরম। স্থানীয় উচ্চারণে মামল্লপুরম। 7ম ও 8ম শতাব্দীতে নির্মিত হিন্দু মন্দির মহাবলীপুরম স্মারকের জন্যই এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত। তো আমরা টিকিট কেটে নিয়েছি ভেতরে ঢোকার জন্য। পার পার্সন টিকিট পড়লো 40 টাকা করে। আরেকটা মজার ব্যাপার একটু বলে নিই প্রথমেই, এটা অনেকেই আমরা খেয়াল করি না, ওখানে লেখা ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে টিকিট ইস্যু করছে মামল্লপুরম সাব সার্কেল। তো ওখানে প্রথমবার যে 40 টাকার যে টিকিটটা কাটলাম আমরা পার পার্সন, ওই টিকিটেই কিন্তু এই জোনে মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডার এই জোনে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে, এবং সেটা 80% ট্যুরিস্ট স্পট মহাবলীপুরমে, সেটা সবটাই কভার করছে ওই টিকিটে। তাই জন্য টিকিট কাটার পরে কিন্তু ওই টিকিটটা আপনাকে সাথে করে ক্যারি করতে হবে। প্রত্যেকটা জায়গায় টিকিট চেক করবে, তখন ওই একটা টিকিট দেখালেই ঢুকতে পারবেন। তো আমরা এখন শোর টেম্পেলের কাছাকাছি চলে এসেছি। দুটো গেট আছে, প্রথম গেটটাতে দেখলেনি যে টিকিটটা চেক করলো ওরা, আর এখন যে সেকেন্ড গেটটা দিয়ে ঢুকছি, এইখান দিয়ে ঢুকে আমাদের মন্দিরে যেতে হবে। আকাশটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ জল রং দিয়ে এঁকে দিয়েছে চারপাশটা। আর আমরা যখন গেছিলাম তখন অলমোস্ট বিকেল, কিন্তু অতটাও বিকেল হয়নি, একটু মেঘলা করেছিল বলে আকাশটা এরকম লাগছে। তো মন্দিরে ঢোকার জাস্ট মুখেই বাঁ হাতে পড়বে এই মামল্লপুরম বিচ, এটা মহাবলীপুরম বিচ। বিচ থেকে ভারী সুন্দর হাওয়া আসছে, এই জায়গাটাতে অনেকে বসেও ছিল, অনেকে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। আর বিচটাকে বাঁ হাতে ফেলে আমরা এখন এগিয়ে যাচ্ছি শোর টেম্পেলের দিকে। পুরীর মতো না? এখানে ভিড়টা পুরীর মতো বানিয়ে দিচ্ছে। এখানে জল চলা। ওই যে দেখা যায় শোর টেম্পেল, তো এটা 8ম শতাব্দীতে পল্লব রাজা নরসিংহ বর্মন নির্মাণ করেন। বঙ্গোপসাগরের তীরে গ্রানাইট ব্লক দিয়ে তৈরি এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে শিবের 2টি মন্দির আর বিষ্ণুর একটি মন্দির রয়েছে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, তাই নাম।
শো টেম্পল, 60 ফুট উঁচু আর 50 ফুট চওড়া। তো চারদিকটা এরকম নন্দীর প্রচুর মূর্তি পুরো ঘিরে রয়েছে, আর মাঝখানে একটা জলাশয় যেটা দেখালাম। অনেক ট্যুরিস্টের মধ্যে দেখলাম ফরেনার আছেন, তারা আবার এখানে এসে গাইড নিয়েছেন, গাইডের থেকে জানছেন আমাদের যে হিন্দু স্থাপত্য, সেই স্থাপত্যের ইতিহাস। আমরা কিছুক্ষণের মধ্যে শো টেম্পল থেকে বেরিয়ে পড়ছি। এখন বেরিয়ে পড়ে যাব হচ্ছে ক্রাফট মিউজিয়ামে। শো টেম্পল থেকে বেরোলে একদমই মেন রোডের ওপর কাছে, 2-3 মিনিটই লাগলো স্কুটিতে। যাবার পথে বেশ কতগুলো দোকান চোখে পড়লো, সেই পাথর কেটে বানানো মূর্তি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখনও তাও অনেক দোকান খোলেনি, যে দোকানগুলো খুলেছে এবং যে মূর্তিগুলো বাইরেই থাকে সেগুলোই দেখাচ্ছি। তো রাস্তাটা ক্রস করে আমরা এখন ঢুকছি। লেখাই আছে দেখুন ওখানে স্কাল্পচার মিউজিয়াম। আমি জিজ্ঞেস করলাম, বললো যে ভেতর থেকে টিকিটটা কাটতে হবে, টিকিট কাউন্টারটা ভেতরের দিকে, 10 টাকা করে নেবে পার হেড। তো আমি যতক্ষণ টিকিট কাটছিলাম ততক্ষণে সৌরভ আপনাদের একটু বাইরেটা ঘুরিয়ে দেখাবে। এই মিউজিয়ামের বাইরেও অনেকগুলো মূর্তি রাখা। সব মূর্তি কিন্তু কালো নয়, সাদাও মূর্তি আছে, সাদা পাথর দিয়ে এবং বিভিন্ন ধরনের পাথর দিয়ে বানানো। অনেক মুনি ঋষিও আছে, আমরা সব তো জানি না ওদের ইতিহাসে, মানে এরা অনেকেই দক্ষিণ ভারতীয় ইতিহাসের সাথে যুক্ত। শতাব্দী প্রাচীন কিছু মূর্তিও আছে এখানে, রিজার্ভ করে রাখা হয়েছে। এটা দেখে তো নিশ্চয়ই চিনতেই পাচ্ছেন, ভীষ্মের সরসজ্জা। মিউজিয়ামের বাইরেটা এরকমই ছিল। এবার আমরা মিউজিয়ামের ভেতরে যাব। প্রথম ঘরটাই পেয়েছি বিভিন্ন হাতে আঁকা ছবি, সুন্দর সুন্দর ছবি, পুরোটাই পেইন্টিংয়ের ঘর। এরকম 3-4টে ঘর ছিল পরপর। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সবটাই দেখানো। এই ঘরগুলিতে যে আমরা ছবি আর মূর্তি দেখতে পাচ্ছি, এগুলো বেশিরভাগটাই অনেক পুরনো, আবার কিছুটা মিডল টার্মেরও আছে, আবার একদম রিসেন্ট কিছু করা আছে। সেরকমভাবে সব প্রিজার্ভ করে রাখা হয়েছে এখানে। তবে প্রত্যেকটা হাতের কাজই ভীষণ নিখুঁত আর খুবই নিপুণ, আর এরা ভীষণ সুন্দরভাবে প্রিজার্ভ করছে। ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে ঘরগুলোকে সুন্দর স্পেস বানিয়েছে ঘরগুলোর মধ্যে এই জিনিসগুলো রাখার জন্য। আর দেখলাম ভেতরে লোকও আছে, আর টিকিটের অ্যামাউন্ট তো খুবই কম, 10 টাকা করে টিকিট। আমরা যেহেতু জানি যে পল্লব রাজাদের শাসনকালে মহাবলীপুরম শিল্প আর সাহিত্যের মেন সেন্টার ছিল, তো এইখানে ওই সমস্ত জিনিসগুলোই ওরা প্রিজার্ভ করে রেখেছে। অনেক নমুনা, অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, তেমনি অনেক জিনিস, অনেক স্থানীয় হস্তশিল্প এখানে এরা প্রিজার্ভ করে রেখেছে যাতে সবাই দেখতে পারে। মহাবলীপুরমের যে আর্কিওলজিক্যাল সাইটগুলো রয়েছে
সেই সব সাইডগুলোরও মিনিয়েচার এখানে রাখা রয়েছে বানিয়ে। হ্যাঁ হ্যাঁ সময় যাবে তো। হুম। তো এখন আমরা যাচ্ছি শ্রীসেল মিউজিয়ামের দিকে। মিউজিয়াম যাওয়ার পথটাতে এরকম রাস্তার দুপাশে প্রচুর মূর্তি, আর মোস্ট প্রবাবলি মূর্তিগুলো ওখানেই তৈরি হচ্ছিল, কারণ প্রচুর বড় বড় পাথরের টুকরো পড়েছিল, যেগুলো কেটে কেটে খোদাই করে ওরা বহুদিন ধরেই মূর্তিগুলো বানাচ্ছে। এত সুন্দর অপূর্ব কাজ। আমরা জানিও যে রিসেন্টলি বিহারে সবথেকে বড় শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, এবং সেটা গেছে কিন্তু এই সাউথ থেকেই, মহাবলীপুরম থেকেই। আমরা এখন জানি যে আমাদের ভারতের যে কোনো স্টেটে বড় বড় মূর্তি, পাথরের মূর্তির অর্ডার থাকলে সেগুলো কিন্তু এই মহাবলীপুরম থেকেই যায়। কোনো মন্দিরে স্থাপন করার মতো মূর্তি এখান থেকেই বানিয়ে পাঠানো হয়। মূর্তিগুলো কাছ থেকে দেখাচ্ছি কতটা নিখুঁত। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি মিউজিয়ামে। আমরা পৌঁছে গেছি এখন ইন্ডিয়া সিসেল মিউজিয়ামের সামনে। পথে আস্তে আস্তে প্রচুর পাথরে কাটা সব মূর্তিগুলো দেখাতে দেখাতে এলাম। অপূর্ব সুন্দর এই জায়গাটাতে। এখানে জাস্ট অনেক গাড়ি রাখা আছে প্রচুর। আমরা স্কুটি নিয়ে এসেছি, স্কুটি নিয়ে আসতে বেশি সুবিধা। সামনেটা দেখাই। তো এখন আমরা ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকেই বাঁ হাতে টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা টিকিটটা কাটবো। এখানে টোটাল 7টা সেগমেন্ট রয়েছে আলাদা আলাদা এই মিউজিয়ামের মধ্যে। তো এই 7টা সেগমেন্ট একসাথে দেখতে গেলে 400 টাকা করে পড়বে। আর যদি কোনো ইন্ডিভিজুয়াল সেগমেন্ট আলাদা করে দেখতে চান তাহলে সেটার জন্য অনেক কম খরচ। আমাদের দুজনের 400, 800 টাকা লেগেছিল। তো এখন আমরা প্রথম সেগমেন্টে ঢুকেছি। এখানটাতে পুরো ওই ঝিনুক, মাছ, সমুদ্রের তলায় যা কিছু থাকে, এইটা সেই পার্টটা। তো এই মিউজিয়ামটা এশিয়ার অন্যতম বৃহত্তম সামুদ্রিক শঙ্খ আর ঝিনুকের জাদুঘর, যেখানে 40,000-এর বেশি দুর্লভ শঙ্খ আর ঝিনুক সংরক্ষিত আছে। পাশাপাশি টিকিট কাউন্টারের সামনে থেকেই তো দেখলেন যে কত জোরে জলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। তো এখানেও ভেতরেও তাই, ঝর্ণার জল পড়লে যে একটা আওয়াজ হয়, সেই ভীষণ আওয়াজটা এখানেও আছে। এখানে যা সব জিনিস দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সবই ঝিনুক দিয়ে তৈরি, বিভিন্ন রঙের, বিভিন্ন শেপের ঝিনুক দিয়ে। তো ওখান থেকে বেরিয়ে পরে যে মিউজিয়ামটা ঢুকছি সেটা দেখে আর বলার অপেক্ষা রাখে না, যে ডাইনোসর মিউজিয়াম। ঢুকে তো বেজায় ভয় পেয়ে গেছিলাম প্রথমে। কি বিকট আওয়াজে সব ডাইনোসরগুলো ডাকছে, শুধু ডাকছেই না, আবার মাথা দোলাচ্ছে, কেউ দাঁত বার করছে, কেউ 2 হাত দিয়ে বল ছোড়ার চেষ্টাও করছে।
এখানে যত রকমের ডাইনোসর দেখতে পাওয়া যাচ্ছে এদের প্রত্যেকেরই আলাদা আলাদা নাম রয়েছে। আর এরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, দেখে মনে হচ্ছে পুরো আসল, একদম অবিকল আসলের মতো। আসল ডাইনোসর বেঁচে থাকলে যেরকম হতো সেরকমই সমস্ত রকম ডাইনোসরাস আছে এখানে। ভেজিটেরিয়ান ডাইনোসরাস, নন ভেজিটেরিয়ান ডাইনোসরাস। তো যারা ভেজিটেরিয়ান তাদের গলা অনেক লম্বা আর দাঁতগুলোও ছোট ছোট, আর যারা মাংসাশী তাদের দাঁতগুলো বড়, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো ওখানে অনেক বাচ্চাকেই দেখছিলাম, বাপরে বাপ কি এক্সাইটেড, কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ আবার হাত দিয়ে দেখার চেষ্টা করছে। কিছু ডাইনোসরকে আবার বাইরে রাখা আছে। এখানকার ডাইনোসরগুলোর ওড়ার জন্য আবার পাখনাও রয়েছে। শুধু এই ব্যাপারটাই নয়, ডাইনোসরের সাথে সাথে ডাইনোসরের বাচ্চা মানে ডিম ফুটে যে ডাইনোসর বেরোচ্ছে সেটাও এরা ভারী সুন্দরভাবে দেখিয়েছে। কিছু কিছু ডিম আবার ফাটা অবস্থাতেই রেখে দিয়েছে, সেখান দিয়ে আবার কচিকাচারা মুখ বার করে ছবি তুলছে। এই যে এরকম একটা সামনেই পড়ে রয়েছে। তো এখন আমরা চলে এসেছি 3D হলে। এটা 3D পেইন্টিং হল। দেওয়ালে আঁকা প্রত্যেকটা ছবি দেখে মনে হচ্ছে একদম জীবন্ত, কিন্তু এগুলো সবই হাতে আঁকা। শুধু সিংহটা বাদে, সিংহটার মূর্তি রাখা ছিল, আর সবগুলোই হাতে আঁকা। ছবিগুলো জাস্ট দেখুন কি মারাত্মক সুন্দর, একদম যেন অরিজিনাল। তো আমি তো কিছুতেই আর ছবি তোলার লোভ সামলাতে পারিনি, এই পেইন্টিংগুলো এত অরিজিনাল ছিল। এখন আমরা ঢুকলাম ফিশ মিউজিয়ামে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ আলাদা আলাদা করে রাখা আছে এবং তাদের নামও লেখা আছে। সবাই সঙ্গী সাথী আছে, তাই তো? সবাই এত সময় সব খেতে ইচ্ছা করছে। মামানি করছে এত গোলফিশটা ওটা আছে একটা গোলফিশ। আর এই যে ঘরটা দেখা যাচ্ছে এতগুলো কাঁচের পাত্র, এগুলো প্রত্যেকটাই ফিশ স্পাইয়ের জন্য। এখন আমরা যে ঘরটাতে ঢুকেছি এই ঘরটাতে বিভিন্ন ধরনের ফসিল ফুয়েল দেওয়ালের মধ্যে আটকানো রয়েছে, আর সাথে রয়েছে কিছু মিনারেলস আর রক, বিভিন্ন ধরনের পাথর যা মাটির নিচে পাওয়া যায়, সাথে বিভিন্ন খনিজ, সব কিছু এখানে সুন্দর করে রাখা রয়েছে আলাদা আলাদা বাক্সে, এবং প্রত্যেকের কিন্তু নামও লেখা আছে। আর ফসিলগুলো জাস্ট দেখুন, এগুলো কিন্তু অনেক অনেক বছরের পুরনো, যেগুলো সমস্ত এই দেওয়ালগুলোতে সব আটকানো রয়েছে।
এবং এখানে প্রত্যেকটা ঘরেই এসি বসানো, শুধু এসিও নয়, সাথে ক্যামেরা লাগানোও রয়েছে। তো নেক্সট যে ঘরটায় আমরা ঢুকলাম, প্রথমে লেখা দেখেই বুঝতে পারছেন এটা মুক্তোর ঘর। বিভিন্ন শেপের, বিভিন্ন রঙের, বিভিন্ন প্রজাতির, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুক্তো এখানে আছে, থরে থরে সাজানো। দেখুন, আমরা মুক্তো বলতেই বুঝি সাদা একটা গোল পাথর, কিন্তু তা নয়। মুক্তো কিভাবে পাওয়া যায় একদম প্রসেসটাও এখানে সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে। প্রচুর পুরনো, প্রচুর প্রাচীন মুক্তোগুলো এখানে রাখা আছে রিজার্ভ করে। মুক্তো মানেই যে গোল তা নয়, একেবারেই বিভিন্ন ধরনের শেপের মুক্তো এখানে রয়েছে। আর কিভাবে ঝিনুকের মধ্যে থেকে মুক্তোগুলো আসে সেগুলো আবার ডায়াগ্রাম দিয়ে বোঝানোও আছে। বক্স করে দেখুন, খোপ খোপ করে প্রত্যেকটা খোপে এত দারুণ দারুণ সব মুক্তো রাখা আছে বিভিন্ন রঙের। কুইন এলিজাবেথের ক্রাউনের রেপ্লিকা রাখা হয়েছে এখানে, সেই ক্রাউনটা যেটা কিনা অনেক দামি দামি মুক্তো পাথর দিয়ে সাজানো ছিল, সেটারই রেপ্লিকা। আর এইটা একটা সোড রাখা আছে, পুরোটাই মুক্তের, অসাধারণ বললেও কম বলা হয়। আর পাশেই যেটা রাখা রয়েছে এটা ম্যানমেড পার্ল, চায়না থেকে আনা হয়েছে। এটা বিশাল বড় একটা মুক্তো। আর এই শোকেসের মধ্যে রাখা মুক্তোগুলো দেখুন, সাইজগুলো কি প্রকাণ্ড বড়। তো এবার আমরা চলে আসছি শঙ্খের পার্টটাতে। এখানে বিভিন্ন সাইজের শঙ্খ, আমরা যেরকম জেনারেলি যে শঙ্খগুলো ইউজ করি সেরকম না, অনেক বড় বড়, অনেক ছোট ছোট, মিডিয়াম সাইজের, সব রকম ভ্যারাইটি এখানে রাখা আছে। আর এখন আমরা যে ঘরটাতে আছি এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফিশিং নেট, ফিশিং রড আর মাছ ধরার বিভিন্ন ধরনের সরঞ্জাম, ছোট বড় সব কিছু এখানে রাখা আছে সাজিয়ে। নদীতে বা সমুদ্রে মাছ ধরতে গেলে যা যা জিনিসপত্রের প্রয়োজন সব কিছুই এখানে দেখানো হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের জাহাজ, বিভিন্ন ধরনের বোট, ছোট ভেলা, ডিঙি, সমস্ত রকমের, মানে জলপথে ট্রাভেল করার জন্য এতদিন অবধি মানুষ যা যা ব্যবহার করে এসছে সেই সবই আছে এখানে।
আগেই বলেছিলাম যে আমরা গেছিলাম দিওয়ালির টাইমে। হোটেলে ফিরতেই যেটা সবার আগে চোখে পড়লো, বীভৎস বাজি ফাটানো। তো এখন অলমোস্ট রাত 10টা বাজে। এখানে দেখছিলাম যে দিওয়ালির সময় বলেই বোধ হয় অনেক দোকানপাটি বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি খাবার জন্য। এটা বাস স্ট্যান্ড, যেখানে আমরা ছিলাম বাস স্ট্যান্ডের কাছেই। তো খাবার জন্য ঠিকঠাক জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আশেপাশে একটু খোঁজাখুঁজি করার পর এই জায়গাটা মনে হলো বেটার। তো এইখানটাতে আমরা ঢুকেছিলাম রাতে ডিনার করার জন্য। ও এখন স্কুটিটা পার্ক করছে। রাতের ডিনার ছিল এইটা, আলু জিরা, একটা মাশরুম কারি আর ভাত আর গ্রিন স্যালাড। ডিনারটা শেষ করে আমরা আবার একটু বেরোলাম আশপাশটা ঘুরে দেখবো বলে। রাস্তাঘাটে কীরমভাবে কাগজ বিছিয়ে আছে দেখুন, এগুলো সব বাজি ফাটানোর আফটার এফেক্ট। তো ভিডিওটা বেশি বড় করব না, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মহাবলীপুরমের সেকেন্ড ডেতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য বেঙ্গলি বেল। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।